দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। মূল্যস্ফীতি কমানোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ঘোষণা অর্থ উপদেষ্টার। অর্থনৈতিক সূচকের প্রকৃত তথ্য প্রকাশের আশ্বাস। জুলাই মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতির হার বেড়ে পৌঁছেছে 2 অঙ্কের ঘরে। খাদ্য মূল্যস্ফীতি ছাড়িয়েছে 14%। আবারও শুরু হয়েছে বিদেশি ঋণের অর্থ পরিশোধ। কেন্দ্রীয় ব্যাংকের অস্থিরতায় বন্ধ ছিল প্রায় 2 সপ্তাহ। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাড়িয়ে বা কমিয়ে নয়, বরং এখন থেকে প্রকৃত মূল্যস্ফীতি এবং মোট দেশজ উৎপাদন বা জিডিপির তথ্য প্রকাশ করা হবে। সেই সাথে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। মঙ্গলবার দায়িত্ব নেয়ার পর প্রথমবার পরিকল্পনা মন্ত্রণালয়ে গিয়ে তিনি এমন প্রতিশ্রুতি দেন। এ সময় অর্থ অপচয় রোধে সময়মতো প্রকল্প বাস্তবায়নের উপর জোর দেন তিনি। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ মন্ত্রণালয়ে হাজির পরিকল্পনা উপদেষ্টা। নিজ দপ্তরে কিছুক্ষণ অবস্থানের পর পৌঁছান এনইসি সম্মেলন কক্ষে, যেখানে কর্মকর্তাদের সাথে পরিচয় পর্ব শেষ করে আলোচনা শুরু করেন উন্নয়ন পরিকল্পনা নিয়ে, যা চলে প্রায় ঘণ্টাখানেক। আলোচনায় স্থান পায় প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক, যেখানে জীবন জীবিকার সাথে সংশ্লিষ্ট প্রকল্পগুলোতে অর্থ ছাড়ের কথা জানান পরিকল্পনা উপদেষ্টা। তাগিদ দেন সরকারি অর্থের অপচয় রোধে সময়মতো ও সঠিকভাবে প্রকল্প বাস্তবায়নের। প্রকল্পগুলো যেগুলো চালু আছে সেগুলো আপনার আপেক্ষিক গুরুত্ব, বিশেষ করে ব্যবসা বাণিজ্য, মানুষের জীবন জীবিকা, কর্মসূচিতে রিলেটেড এই প্রজেক্টগুলো কিন্তু আপনারা একেবারে কমপ্লিটলি আপনারা চালু রাখবেন। বাংলাদেশের এখন আমাদের অর্থের অপচয় বন্ধ করতেই হবে, যে কোনো প্রশাসনিক ব্যয় বলুন, প্রয়োগ করুন। দ্বিতীয়ত অর্থের ইউটিলাইজেশন, এবং সেই অর্থটা আমাদের দেশীয় সম্পদ, বহির সম্পদ, লোন গ্র্যান্ট হবে, দুটোই। বাইরের টাকা দিয়ে আনবেন, যথেচ্ছ খরচ করবেন, সেটা চলবে না। প্রকল্প সংশ্লিষ্ট বিষয় ছাড়াও সভায় স্থান পায় মূল্যস্ফীতি পরিসংখ্যান ব্যুরোর তথ্য ব্যবস্থাপনা সহ সামনে করণীয় বিভিন্ন বিষয়। তবে সবকিছুর ঊর্ধ্বে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই সবচেয়ে বেশি গুরুত্ব দেবার কথা জানান তিনি। প্রথমবারে ইনফ্লেশনটা বেড়েছে, কারণটা আপনি দেখবেন যে সাপ্লাই চেইন ডিসরাপশন ছিল। এটা তো আন্দোলনের জন্য এটা স্বাভাবিক একটা, তো এইটা একটা টেম্পোরারি ফেনোমেনা যে বেড়েছে। তো ইমিডিয়েটলি আমি কালকে এটা লক্ষ্য করেছি যে এটাকে ইমিডিয়েটলি কমানো যায় কি না। আমি অলরেডি যে আমাদের যে ফুডের যে সাপ্লাই চেনটা ইস্যু করার জন্য কতগুলো তো আর্থিক সমস্যা আছে, সেগুলো মোটামুটি আমরা ইস্যু করে দিচ্ছি। আরেকটা জিনিস, আমি ওই এখানে খাদ্য মন্ত্রণালয়, তারপরে কমার্স মিনিস্ট্রি, ফুড মনিটরিং ইউনিটের দরকার, আমি তাদের সাথে 2-1 দিনের মধ্যে বসবো, এবারে কংক্রিট পদক্ষেপ কী নেওয়া যায়। আমি আশা করি মূল্যস্ফীতির ব্যাপারটা সবচেয়ে একটা প্রায়োরিটি থাকবে। পরিকল্পনা উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয় সাম্প্রতিক সময়ে পরিসংখ্যানের গড়মূল নিয়েও। উপদেষ্টা জানান, বাড়িয়ে বা কমিয়ে নয়, বরং এখন থেকে প্রকাশ করা হবে প্রকৃত মূল্যস্ফীতি এবং মোট দেশজ উৎপাদন বা জিডিপির তথ্য। তো যে পরিসংখ্যাটা যদি ঠিকভাবে আসে, বিশ্লেষণটা করা হয়, এটাকে আমি অলরেডি আমরা কথা বলেছি পরিসংখ্যান সচিব এবং আমি 2-1 দিনের মধ্যে তাদের সাথে ডিটেল বসবো। কারণ আমি তো এগুলো জানি যে কীভাবে কী হচ্ছে, কীভাবে কী হয়। তো ওইটা আমি এসে করে যেতে আমরা চাই যে একবার সত্যিকারের এসে, যেমন এই যে ইনফ্লেশনটা বেড়েছে, আমি তো ওটা দেখেছি, আমি ভাবলাম যে বেড়ে গেছে, এটাতে আমি কি অনেকের মতো এটাকে ঠিকঠাক ম্যাসাজ করে এটাকে কমাবো কিনা, আমার ওই সময় যা আছে তাই। এই সময় স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা সহ কর্মকর্তাদের মনোভাব পরিবর্তনের বিষয়েও জোর দেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দেশে মূল্যস্ফীতির হার আরও বেড়েছে। জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে 11.66%, যা এক যুগের মধ্যে সর্বোচ্চ। এ অবস্থায় বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে সরবরাহ চাহিদার অসামঞ্জস্য কমিয়ে আনা, মুদ্রানীতি আর রাজস্ব নীতির সামঞ্জস্যের মাধ্যমে নিত্যপণ্যের দাম কমিয়ে আনার তাগিদ অর্থনীতিবিদদের। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। 2 যুগেরও বেশি সময় ধরে রাজধানীর করাইল বস্তিতে বাস হাসেন আলী আর আকলিমা দম্পতির। করাইলের এই দোকানে মুদিপণ্যের ব্যবসা করা আলী স্ত্রী আর সন্তান নিয়ে থাকেন ভাড়া বাসায়। দিন যত যাচ্ছে সংসারের ব্যয় বাড়ছে তার। ইদারিং একটু সমস্যা বেশি, তরকারির দামও বেশি, পেঁয়াজের দাম ওই 150-200 টাকা কেজি। তাহলে কেমনে খাওন? 1 কেজি মাছ কিনতে গেলে আগে তো 1 কেজি মাছ 100 টাকাও পাওয়া গেছে, এখন 1 কেজি মাছ যে কোনো মাছ কিনতে গেলে 250 টাকা। তা কি আমার এই পরিবারে কি মাছ খাওয়ার মতন আছে? টাকা পয়সা নাই, অর্থহীন। তা আমার এমন খাওয়ান মিলেই না। এখন জিনিসপত্রের দাম বাড়ার জন্য এই অবস্থা হয়েছে। সীমিত যদি থাকতো 100 টাকা 200 টাকা আছে, তেন 100 টাকা বেশি লাগতেছে।
হ্যাঁ, তো ওই আয়ের টাকাটা তো মনে করেন যে তরকারি এগুলো না চলে যাইতেছে তখন আর হিমশিম খাওয়া যান লাগে। নিত্যপণ্যের দর বৃদ্ধির চাপে জীবনযাত্রার ব্যয় বেড়েছে তার মতো সবার। সরকারি সংস্থা টিসিবি যে 20 থেকে 22টি পণ্যের দরের তালিকা করে তার প্রায় সবগুলোর দামই গেল 1 বছরে বেড়েছে গড়ে অন্তত 30%। হিসাব বলছে এই সময়ে চালে দর বেড়েছে গড়ে 4.5%। দেশি পেঁয়াজে এই হার 56%। মুগ মসুর আর ছোলার ডালের ক্ষেত্রে দর বেড়েছে গড়ে 21%। আর মশলা জাতীয় পণ্যে বেড়েছে গড়ে 28%। হিসাব বলছে গেল 1 দশকে খাদ্যে মূল্যস্ফীতির হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দুটো কারণ হতে পারে। একটা হলো যে আমরা তো তথ্য উপাত্তের নির্ভরযোগ্যতা নিয়ে অনেক কথা অনেক দিন ধরে বলছি। তো বিবিএস হয়তো এখন যে উপাত্তটা দিচ্ছে এটা হয়তো বাস্তব অবস্থার কাছাকাছি। দ্বিতীয় যেটা সেটা হলো যে আমরা জানি যে জুলাই মাসে তো একটা বড় আমাদের ছাত্র জনতার যে আন্দোলন যেটা হলো সেটার ফলেও সাপ্লাই চেইনের মধ্যে বেশ বিচ্যুতি হয়েছে। সেটার ফলেও জুলাই মাসে এই মূল্যস্ফীতিটা কিছুটা আরও বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল 11.66%। তার আগের মাস অর্থাৎ জুনে এটি ছিল 9.72%। 1 বছর আগে 2023 সালের জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল 9.69%। গেল জুলাইয়ে খাদ্যে মূল্যস্ফীতি 14% ছাড়িয়েছে। জুনে যা ছিল 11 কম। একই সময়ে বেড়েছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিও। এই অবস্থায় সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা শক্ত করার তাগিদ অর্থনীতিবিদদের। উন্নত বাজার ব্যবস্থা এবং সরবরাহ চাহিদার যে অসামঞ্জস্য সেটা কমিয়ে আমদানি ঠিক সময় করে এবং মুদ্রানীতি এবং রাজস্ব নীতির মধ্যে সমন্বয় সাধন করে আমরা এই হারটাকে আমরা কমাতে পারবো। তো সবটা মিলে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং সামষ্টিক অর্থনৈতিক যে ঝুঁকির মধ্যে অর্থনীতি আছে সেটাকে আমরা যদি সামাল দিতে পারি তাহলে ক্রমান্বয়ে এটা কমে আসবে। একটি নির্দিষ্ট সময়ে পণ্য বা সেবার দাম কতটুকু বাড়লো কিংবা কমলো অর্থনীতিতে তা পরিমাপের মাপকাঠি মূল্যস্ফীতির হার। বিবিএস যে হিসেব দিয়েছে তাতে পণ্য বা সেবা কিনতে গেল জুনে কারো যদি 100 টাকা খরচ হয়ে থাকে সেই একই পণ্য কিনতে জুলাইয়ে তার খরচ হয়েছে 114 টাকা 10 পয়সা। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। প্রায় 2 সপ্তাহ বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে বিদেশি ঋণের অর্থ পরিশোধ। মূলত বাংলাদেশ ব্যাংকে অস্থিরতার কারণে পেমেন্ট গেটওয়ে বন্ধ থাকায় উন্নয়ন সহযোগী সংস্থা এবং দেশের কাছ থেকে নেওয়া ঋণের সুদ ও আসল পরিশোধ করতে পারেনি বাংলাদেশ। সোমবার অর্থ মন্ত্রণালয় থেকে ঋণ পরিশোধের নতুন নির্দেশনা জারি করে অর্থ মন্ত্রণালয়। নতুন এই নির্দেশনার মাধ্যমে বিদেশি ঋণের সুদ আসল পরিশোধের পাশাপাশি জ্বালানি তেল ও সারের বিল পরিশোধ নিয়মিত করার উদ্যোগ নেওয়া হয়। হিসেব বলছে প্রায় 1000 প্রকল্পের বিপরীতে নেওয়া বিদেশি ঋণের সুদ ও আসল নিয়মিত পরিশোধ করতে হয় সরকারকে। সব মিলে প্রতিদিন গড়ে প্রায় $3 কোটি ঋণ ও বিল পরিশোধ করতে হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য মতে বর্তমানে বিদেশি সহায়তা পুষ্ট প্রকল্পের সংখ্যা 300-র বেশি। এসব প্রকল্পের বেশিরভাগের গ্রেস পিরিয়ড শেষ না হয় আসল পরিশোধ করতে হচ্ছে না, তবে ঋণের সুদ পরিশোধ করতে হচ্ছে। অন্যদিকে বিদেশি ঋণ নিয়ে প্রকল্প শেষ করা হয়েছে এমন প্রায় 700 প্রকল্পের ঋণের সুদ ও আসল পরিশোধ করতে হচ্ছে সরকারকে। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হচ্ছেন ডক্টর আহসান এইচ মনসুর। সদ্য পদত্যাগ করা গভর্নর আব্দুর রউফ তালুকদারের জায়গায় তাকে নিয়োগ দেওয়া হচ্ছে। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় সূত্রে এমন তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ 67 বছর বয়সী কোনো ব্যক্তিকে গভর্নর পদে নিয়োগের বিধান আছে। তবে আহসান এইচ মনসুরের বয়স নির্ধারিত বয়সসীমার চেয়ে 5 বছর 8 মাস বেশি হয় আইন সংশোধনের মাধ্যমে তাকে এ পদে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। ডক্টর আহসান এইচ মনসুর বর্তমানে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত আছেন। এছাড়া তার খ্যাতি রয়েছে অর্থনৈতিক বিশ্লেষক হিসেবেও। দায়িত্ব পালন করেছেন বেসরকারি ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান হিসেবেও। কাজ করেছেন দাতা সংস্থা IMF-এর গুরুত্বপূর্ণ পদেও। এদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSECর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান M মাসুরিয়াজকে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার অম্বরনগর ইউনিয়নের ওয়াসিকপুর গ্রামে নতুন গ্যাস কূপ খনন করা হয়েছে। এই কূপের 3টে স্তরে মিলেছে গ্যাসের সন্ধান। এই কূপ থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় 10 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করতে পারবে বলে আশা করছে বাপেক্স। নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ওয়াসেকপুর গ্রামের বেগমগঞ্জ 4 পশ্চিম কূপটিতে চলতি বছরের 29 এপ্রিল থেকে খননের কাজ শুরু হয়। সোমবার খনন কাজ শেষ হওয়ার পর ডিএসটি টেস্ট শেষে চলছে সর্বনিম্ন স্তরের উৎপাদন টেস্ট।
প্রাথমিকভাবে কূপটির 3টি স্তরে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উৎপাদন টেস্ট শেষে জানা যাবে গ্যাসের পরিমাণ। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স জানায় কূপটি 3113 মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে, যার মধ্যে 1921 থেকে 1973 মিটার পর্যন্ত প্রথম স্তর, 2548 মিটার থেকে 2585 মিটার পর্যন্ত দ্বিতীয় এবং 3081 মিটার থেকে 3101 মিটার পর্যন্ত তৃতীয় স্তরে গ্যাসের সন্ধান মিলেছে। এই জোনে আমাদের সাবসারফেসে পদে পদে অনেক চ্যালেঞ্জিং ছিল, সেই চ্যালেঞ্জগুলো ওভারকাম করেই আমরা খনন কাজ শেষ করেছি এবং শেষে আল্লাহর রহমতে আমরা সফল হয়েছি। এটার এখন যে প্রেশার বিহেভিয়ার, রিজার্ভার বিহেভিয়ার মানে এ পর্যন্ত আমাদের কাছে মানে স্যাটিসফ্যাক্টরি মনে হচ্ছে। ফুল কমপ্লিট টেস্ট হলে পরে এইটার টোটাল ডেলিভারিটি, প্রোডাক্টিভিটি, রিজার্ভ কত সব আমরা ইনশাল্লাহ বাইর করতে পারবো তখন। সংশ্লিষ্টরা বলছেন শুরুতে এই কূপটি থেকে প্রতিদিন 10 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করার লক্ষ্যমাত্রা ছিল। তবে লোয়ার জোনে গ্যাসের কন্ডিশন দেখে মনে হচ্ছে আরও ভালো কিছু আশা করা যাবে। এই কূপ খননের সাথে জড়িত আছে প্রায় 2 শতাধিক বাংলাদেশি কর্মকর্তা কর্মচারী। 4টি লেয়ারে গ্যাসের অস্তিত্ব মিলেছে। এর ভিতরে আমরা 3টি জোনকে আমরা সম্ভাব্য গ্যাস প্রাপ্তি আশা করতেছি। এর মধ্যে তৃতীয় জোন 3081 থেকে 3081.5 থেকে 3085 পর্যন্ত গভীরতায় আমরা ডিএসটি করেছি আজকে, এবং এখান থেকে আমরা আশা করতেছি যে 10 মিলিয়নের বেশি ঘনফুট গ্যাস আমরা উৎপাদন করতে পারব। এর আগে 1976 সালে বেগমগঞ্জ 1 ও 1978 সালে বেগমগঞ্জ 2 গ্যাস কূপ খনন করা হলেও সেগুলো থেকে গ্যাস উত্তোলন করা সম্ভব হয়নি। 2014 সালে বেগমগঞ্জ 3 কূপ খনন করা হলে সেখান থেকে বর্তমানে প্রতিদিন 8 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হচ্ছে, যা জাতীয় গ্রিডের মাধ্যমে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর আঞ্চলিক সঞ্চালন লাইনে সরবরাহ করা হচ্ছে। আগামীতে এখানেই বেগমগঞ্জ 5 ও বেগমগঞ্জ 6 কূপ খনন করা হবে বলে আশা সংশ্লিষ্টদের। নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 64 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5867তে। বেচা কেনা হয়েছে 1015 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 106টির, কমেছে 269টির, আর অপরিবর্তিত আছে 24টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। আজ দিনের শুরুতে মার্কেট নিম্নগতি নিয়ে তার লেনদেন শুরু করে। পরবর্তীতে দিনের পুরোভাগ সময় জুড়ে ইনভেস্টরদের মধ্যে প্রফিট টেকিং প্রবণতা লক্ষ্য করা যায়। ফলস্বরূপ মার্কেট দিন শেষে 64 পয়েন্ট নেগেটিভ রেখে আজকে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটের লেনদেনরত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে 106টি, কমেছে 269টি এবং অপরিবর্তিত ছিল 24টি কোম্পানির শেয়ার মূল্য। মার্কেটে আজ টোটাল টার্নওভার ছিল 1015 কোটি টাকা। মার্কেটে গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল 834 কোটি টাকা এবং চলতি সপ্তাহে 3 দিনের এভারেজ টার্নওভার ছিল 1390 কোটি টাকার মতো। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। আজ এদের প্রায় 53 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়ত ছিল স্কয়ার ফার্মা। ইন্ডেক্স কমার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন ছিল ওয়ালটন হাইটেক লিমিটেড। গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং দ্বিতীয়তে পাচ্ছি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পাবনায় শত শত যুবক সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। গ্রামীণ জনপদের শিশু কিশোররাও জুয়ার টাকা সংগ্রহ করতে গিয়ে জড়িয়ে পড়ছে নানা অপরাধে। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জা রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি করা বিশ্ববিখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান বিপুল অঙ্কের টাকা আয়ে অনলাইন ক্যাসিনো খেলতে প্রলুব্ধ করছেন। এবং প্রায় প্রতিবারই আমি জিততে পারি। আমি অবশ্যই এটি সুপারিশ করছি যে কোন ফোনেই তুমি এটি ডাউনলোড করতে পারো। এসব বিজ্ঞাপনে বিভ্রান্ত ও আকৃষ্ট হয়ে অনলাইনে জুয়া খেলে পাবনার প্রত্যন্ত অঞ্চলে শত শত মানুষ সর্বস্ব হারিয়ে নিঃস্ব। আমি এগুলোর সাথে খেলতে খেলতে জিততে থাকি, হারতে থাকি। এরকম এক পর্যায়ে আমি অনেক টাকা হেরে যাই। তারপরে অন্য একটা এজেন্টের দিয়ে আমার আম্মুর গয়না ফার্স্টে অন্য এক জায়গায় রাখাইছিল। তার অ্যাকাউন্টে টাকাটা আগে মারতে হয়, ওখান থেকে মারার পর সে জিপি ব্যাক দেয়, ঠিক আছে, পয়েন্ট ব্যাক দেয়, ওখান থেকে খেলাটা চালু হয়। অনলাইন জুয়ার প্রভাব যে কতটা ভয়াবহ তা বোঝা গেল সুজানগর উপজেলার নাজিরগঞ্জ গ্রামে। এই গ্রামের অনেক পরিবারের বেকার যুবকই এ জুয়া খেলে নিঃস্ব। অনেকেই ধার দেনায় জর্জরিত হয়ে পালিয়ে গেছে গ্রাম ছেড়ে। পরে খোঁজ নিয়ে জানি যে সেই মোবাইলে যে খেলাটা কি, ওই খেলার ভিতর জানার পরে আমরা বাড়িতে বাপ মা আত্মীয় স্বজন নিয়ে বসি একটা দিনার লিস্ট করলাম।
পুলিশ করি তাতে 20 থেকে 25 লক্ষ টাকা ঋণ। আমার ছোট ভাই একটা গাড়ির দাম মনে করেন 4,20,000 টাকা, সে গাড়ি গেছে, আরও তার নিজস্ব টাকা ছিল সেগুলোও গেছে। অনেক কিশোর জুয়ার টাকা জোগাতে বিভিন্ন সোনার দোকানে বিক্রি করছে মায়ের গহনা সহ মূল্যবান জিনিসপত্র। এলাকাতেও বেড়েছে চুরি ডাকাতি সহ নানা অপরাধ। আমার মতন যেন কোনো মা এত চোখের পানি না ফেলে। এই সোনার সংসার সবারই ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে এই খেলার কারণে। সোনা দানা ওই ছাল বিক্রি করেছে, বিক্রি করি আগেও সোনা দানা বিক্রি করে খেলিছে, আবারও সোনা দানা মনে করে বন্দুক থুয়ে আবারও খেলিছে। জুয়ায় আসক্তরা জানান অনলাইন জুয়ার মধ্যে জনপ্রিয় হচ্ছে অনলাইন ক্যাসিনো, বিভিন্ন অনলাইন গেমস সহ IPL সহ বিভিন্ন জনপ্রিয় বিশ্ববিখ্যাত টুর্নামেন্টের বেটিং। এসব অর্থ লেনদেনের সাথে জড়িত থাকে স্থানীয় মোবাইল ব্যাংকিং এজেন্টরা। আবার অনেকেই সরাসরি মোবাইলে ফ্লেক্সি লোড দিয়ে খেলে থাকেন গেমস। তবে নাজিরগঞ্জের অভিযুক্ত বিকাশ এজেন্ট এ অভিযোগ অস্বীকার করেন। না, আমি কাউকে খেলাচ্ছি না, বা আমি এগুলোর সাথে আমি যে নিজে কখনো বলছি যে খেলো বা আসো এই ধরনের কোনো আমি কাউকে প্রলোভন দেখাইনি। না, এরা সবাই খেলে, এগুলো আমি নিজেও জানি যে খেলে, এতটুকুই। কিন্তু আমি কাউকে কোনো সময় ডাকিনি যে আপনি এসে খেলেন। স্থানীয় পুলিশ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। আমাদের থানায় এরকম অভিযোগ তেমন আসে না, তবে একটি অভিযোগ আমরা পেয়েছি, সেটা আমরা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি। যদি আমরা সুনির্দিষ্ট এ ধরনের কোনো অভিযোগ আমরা পাই, অবশ্যই আমরা সেটা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। যুব সমাজকে রক্ষায় জুয়া বন্ধের দাবি স্থানীয়দের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।